নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই। এখন আমি পড়ে শোনাচ্ছি অমর কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অলৌকিক গল্প অশরীরী। আজ শেষ পর্ব। দারোগাবাবু বললেন, শরৎবাবু, একটা কথা বলি। বলুন। আপনি এখান থেকে চলে যান। কেন বলুন তো? ডাক্তারবাবুর তাই মত। আমাকে তো কিছু বলেননি। দারোগাবাবু ইতস্তত করে বললেন, না, আপনাকে বলেননি। আমাদের বলেছেন আপনাকে বলবার জন্য কি না, তাই বলা উচিত ভাবলাম। উনি বলেছেন আপনার অসুখ খুব খারাপ। মানে, আমি তো সেরে গিয়েছি। ও সারা বড় কঠিন শরৎবাবু। বেশ, তাহলে স্টেশন পর্যন্ত আমি যাব কি করে? রক্ষিয়াঘাট পার হবার তো কোনো উপায় দেখি না। কিছু ভাববেন না, স্ট্রেচার জোগাড় করছি চা বাগান থেকে। কুলি পাঠাবো। পুলিশের একজন লোক সাথী থাকবে। আপনাকে ট্রেনে উঠিয়ে না দিয়ে তারা ফিরবে না। বেশ। আমি তখন জানতাম না যে আজই আমার জীবনের শেষ দিন হতো যদি, কিন্তু সে কথা ক্রমে বলছি। আমি সম্মতি দিলে দারোগাবাবু চলে গেলেন। তখন বেলা 9টা হবে। গরম জল করে নিয়ে আসতে বললাম আর্দালিকে, গা হাত মুছবো বলে। তারপর এক বাটি বার্লি খেলাম। আরও একটু বেলা হলে দুটো ভাতও খেলাম। বেলা 12টার পর লোকজন এলো স্ট্রেচার নিয়ে। এই পর্যন্ত বলে শরৎ চক্রবর্তী বললেন, একটু চা খাবার ইচ্ছে হচ্ছে। আমরা বললাম, গল্পটা শেষ করুন, চা খেয়ে নিয়ে বলবো। এইবার গল্পের আসল অংশটাতে এসে গিয়েছি কি না একটু গলা ভিজিয়ে নিয়ে বলি। নিতাইবাবু উকিল বললেন, একটা কথা। আপনি বললেন ব্ল্যাক ওয়াটার জ্বর হলো, সেরে গিয়ে আপনি পথ্য করলেন, অথচ ডাক্তারবাবু কেন আপনার অসুখ খারাপ বললেন? অসুখ তো সেরে গিয়েছিল। সেরে গিয়েছিল কীরকম সেবার, এক্ষুনি সেটা শুনলে বুঝতে পারবেন। আসলে সারেনি। তবে পথ্য দিয়েছিল কেন ডাক্তার? এ কথার জবাব আমি দিতে পারবো না। কাউকে জিজ্ঞেসও করিনি। তবে যেমন ঘটেছিল সেই রকম বলে যাচ্ছি। এটা একটা অদ্ভুত কথা বলছেন আপনি। কি রকম সে দেশের ডাক্তার বুঝলাম না মশাই। এ কথাটা আমিও কখনো ভেবে দেখিনি। আচ্ছা, এবার বলি গল্প। শরৎ চক্রবর্তী পুনরায় গল্প আরম্ভ করলেন। বেলা 12টার পর স্ট্রেচার নিয়ে এলো চা বাগানের লোকজন। সেখানে দাঁড়িয়েছিলেন রেবতীবাবু ও দারোগাবাবু। আমি আর আর্দালি জিনিসপত্র গোছাচ্ছি। এমন সময় আমার এলো জ্বর, ভীষণ কম্প জ্বর। আর আমি বসতে পারলাম না। ঘরের মধ্যে গিয়ে তাড়াতাড়ি বাঁধা বিছানা আর্দালিকে দিয়ে খুলিয়ে পাতিয়ে শুয়ে পড়লাম। এবার আমি আর কিছু জানি নে। আমার সমস্ত চেতনা লুপ্ত হয়ে গেল এক ঘন অন্ধকারের আবরণের অন্তরালে। যখন আবার আমার জ্ঞান হলো, তখন দুটো জিনিস আমার চোখে পড়ল প্রথমেই। অন্ধকারের মধ্যে একটা কি গাছের ডাল পাশের জানালার বাইরে হাওয়ায় দুলছে। দ্বিতীয় জিনিস হলো, আমার বাক্স ও পুঁটুলি আমার পায়ের দিকে দেওয়ালের কাছে রয়েছে এবং আমার ছাতিটা দেওয়ালের কোণে হেলানো রয়েছে। আমি কি রেলওয়ে ট্রেনে উঠেছি? কিন্তু এত অন্ধকার কেন রেলের কামরা? অন্য লোকই বা নেই কেন কামরায়? তারপর আস্তে আস্তে আমার মনের আকাশ মেঘমুক্ত হয়ে আসতে লাগলো। আমার মনে পড়ল যে আমি স্ট্রেচারে আদৌ উঠিনি। জ্বর আসতে ঘরে এসে শুয়ে পড়েছিলাম। কিন্তু ঘরই যদি হয়, আর্দালি দিগম্বর কই? ঘরে আলো জ্বালেনি। আমি কোথায়? তৃষ্ণা পেয়েছিল। ডাকতে গেলাম ওকে। গলার স্বর আটকে গেল। দুবার ডাকতে গেলাম, দুবারই তাই হলো। আমার মনে হলো বাইরে চাঁদ উঠেছে। জানালা দিয়ে ঘরের মধ্যে চাঁদের সামান্য আলো এসে পড়েছে। কিছুক্ষণ সামনের দিকে চেয়ে রইলাম। ঘরের মধ্যে বা বাইরে কোথাও কোনো শব্দ নেই। হঠাৎ আমার দৃষ্টি নিবদ্ধ হলো বাইরের দিকে।
কে ওখানে বাইরে? এই দেখুন, এতদিন পরে মনে পড়েও আমার গা শিউরে উঠল। দেখলাম কি জানেন, একটা কালো মতো মেয়ে অত্যন্ত দ্রুত গতিতে আমার ঘরের চারিপাশে ঘুরছে আর একটা কাঠি দিয়ে মাটিতে কি করছে। দুবার আমার সামনের দরজার ফাঁক দিয়ে সে নিচু হয়ে ঘুরে গেল। তৃতীয়বারের বার মেয়েটি হঠাৎ মুখ উঁচু করে আমার দিকে চেয়ে হাত নেড়ে বললে, কোনো ভয় নেই, গণ্ডি দিচ্ছি, আজ রাত্রে কেউ গণ্ডির মধ্যে আসতে পারবে না, ঘুমো। অতি অল্পক্ষণের জন্যে মেয়েটিকে চোখের সামনে দেখলাম, তারপর সে ঘুরে গেল ওদিকে। আমারও আর জ্ঞান রইল না, ঘুমিয়ে পড়লাম। এরপরে কতক্ষণ পরে জেগে উঠেছিলাম তা বলতে পারবো না, কিন্তু তখন চোখ খুলেই দেখলাম সেই কালো মেয়েটি আমার শিয়রের কাছে বসে। তার বয়স 18 বছরের বেশি হবে বলে আমার মনে হলো না। আর একটা জিনিস লক্ষ্য করলাম, মেয়েটি যেন খুব ঘেমেছে, ওর মুখ ঘামে ভিজে গিয়েছে, যেন সারা শরীর দিয়ে দরদর করে ঘাম ঝরছে। আমি ওর দিকে চেয়ে দেখতেই মেয়েটি চমৎকার শান্ত স্নেহময় সুরে বলে উঠল, জাগলি কেন? ঘুমো ঘুমো, কোনো ভয় নেই, ঘুমো। শেষবার যখন ও ঘুমো বলছে তখন আমি ঘুমিয়ে পড়লাম ওর কথা শুনতে শুনতে। ঘুমিয়ে পড়বার আগে সেই গাছের ডালটার দিকে নজর পড়ল, জানালার বাইরে তার গায়ে জ্যোৎস্না পড়েছে। এইখানেই আমার গল্প শেষ হলো। সকালে আমি যখন জেগে উঠলাম তখন আমার মনে হলো স্বাভাবিক সুস্থ অবস্থায় ঘুম থেকে আমি জেগে উঠেছি। আমার শরীরে কোনো গ্লানি নেই, কিন্তু শরীর বড় দুর্বল, বিছানা ছেড়ে উঠতে পারলাম না। ক্রমে ক্রমে একটু বেলা হলো, তখন দেখি দিগম্বর পাড়ে আড়দালি সন্তর্পণে পা টিপে এসে ঘরের মধ্যে উঁকি দিচ্ছে। আমি ডাকতেই যেন সে চমকে উঠল, কোনো উত্তর দিল না। আমি বললাম, রেবতীবাবুকে ডেকে নিয়ে এসো। থতমত খেয়ে সে যেন চলে গেল। কিছুক্ষণ পরে অনেক লোক এলো আমাকে দেখতে, তার মধ্যে রেবতীবাবুও ছিলেন। রেবতীবাবু বললেন, কেমন আছেন শরৎবাবু? ভালো, আমি কিছু খাবো। তখনই রেবতীবাবু বাইরে গিয়ে কাকে কি বললেন। খানিক পরে এক বাটি বার্লি এলো আমার জন্যে। বার্লি খেয়ে শরীরে বল পেলাম। ডাক্তার এসে পরীক্ষা করে বললেন, জ্বর ছেড়ে গিয়েছে। তার দিন দুই পরে আমি সম্পূর্ণ নিরোগ হয়ে গেলাম, পথ্যও করলাম। তখন ক্রমে ক্রমে শুনলাম সেই ভীষণ রাত্রে আমাকে মুমূর্ষু মনে করে সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছিল একা ফেলে। ডাক্তারবাবু বলেছিলেন রাত কাটবে না, এমনকি নাকি সকালে আমার সৎকারের জন্য কে কে যাবে, কোথায় কাঠ পাওয়া যাবে, এমন বন্দোবস্ত ঠিক করে গিয়েছিল। সকালেই লোক পাঠিয়ে আমার পরিবারবর্গকে টেলিগ্রামে আমার মৃত্যু সংবাদ জানানোর জন্যে থানা থেকে একজন কনস্টেবল পাঠাবেন। দারোগাবাবুও তাও ঠিক করে রেখেছিলেন। অথচ সেই নির্বান্ধব পরিত্যক্ত অবস্থায় কে আমার মৃত্যুশয্যার পাশে সারা রাত বসেছিল, কে আমার ঘরের চারিধারে গণ্ডি এঁকে দিয়েছিল আমাকে বিপদের হাত থেকে রক্ষা করতে, সবাই পরিত্যাগ করলেও কে আমাকে সেই অসহায় অবস্থার মধ্যেও পাহারা দিয়েছিল, এ সব প্রশ্নের কোনো জবাবই আমি দিতে পারবো না। যদি আপনারা বলেন সবটাই জ্বরের ঘোরের স্বপ্ন দেখেছি, তারও কোনো প্রতিবাদ আমি করতে চাই না। স্বপ্ন যদি হয় বড় মধুর, বড় উন্নত ধরনের উদার স্বপ্ন দেখেছিল আমার মুমূর্ষু মন। সে স্বপ্নের ঘোর আমার সারা জীবন চোখে রইল মাখা। মস্ত বড় একটা আশার বাণী দিয়ে গেল প্রাণে। শরৎ চক্রবর্তী চুপ করলেন। মনে হলো তার চোখে যেন জল চকচক করছে। উকিল নিতাইপদ রাহা বললেন, সেরে উঠে হলদিয়াতে আপনি ছিলেন কতদিন? যতদিন গভর্নমেন্ট আমাকে বদলি না করেছিল, প্রায় 2 বছর। এভাবে একা ছিলেন বাসায়? আমি আর দিগম্বর, আর কেউ না। আর কোনোদিন কিছু দেখেছিলেন? না। আর অসুখে ভুগেছিলেন? না। ঘন বর্ষার রাত,
বাইরে বেশ অন্ধকার। জোনাকি জ্বলছিল উঠানের শিউলি গাছটার ডালে পাতায়। আমরা সবাই অনেকক্ষণ চুপ করে রইলাম। নিতাই উকিলও আর বেশি কথা বলেনি। বৃষ্টি এসে পড়বে বলে শরৎ চক্রবর্তীকে আমরা বাড়ি পাঠিয়ে দিলাম ছাতি দিয়ে।